আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল বায়োলজি সেকেন্ড পেপার। আজকে আমাদের স্পেশাল নতুন একটি অধ্যায় নিয়ে আমাদের স্পেশাল ক্লাস শুরু হচ্ছে, বেসিক ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের এই অধ্যায়টা হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের 11 নম্বর অধ্যায়, জিন তত্ত্ব ও বিবর্তন। আমরা এই অধ্যায়টা দিয়ে আজকে আমাদের এই স্পেশাল অধ্যায়ের ফার্স্ট লেকচার শুরু করতেছি। তো আমাদের এই জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়টা আসলে পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট, আমি বলবো 100% ইম্পর্টেন্ট। কারণ আমাদের কলেজের পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো, যেখানেই বলো, এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। একটা সৃজনশীল পরিপূর্ণভাবে এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। তো এই অধ্যায়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে পরিপূর্ণ একটা সৃজনশীল আসে। আমরা এই অধ্যায়টা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। তো আমাদের আজকের এই স্পেশাল ফার্স্ট ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের যে মেইন বইটা আছে, আমাদের যে আবুল হাসান স্যারের, আমাদের গাজী আজমল স্যারের যে বই দ্বিতীয় পত্র, সেই বইটা ফলো করতেছি। তো এই জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়টা আমাদের অনেকটা ইজি, কারণ কি এখানে মানে ম্যাথমেটিক্সের মতো কিছু অংশ আছে যেগুলো আমাদের ম্যাথের মতো মিলে যায়। তো এখানে কিছু আমার ম্যাথমেটিক্স অংশ আছে, কিছু মুখস্থ নির্ভর আছে, কিছু সূত্র আছে, এগুলো আমাদের মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। তো এই অধ্যায়টা দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে জেনেটিক্স, যার নাম জিন তত্ত্ব, জিন নিয়ে গবেষণা কাজ করা। এর পরবর্তী অংশটা হচ্ছে কি ইভোলিউশন বা বিবর্তন। তো আমাদের জেনেটিক্স থেকে এই প্রশ্ন মূলত বেশি হয়, বিবর্তন থেকে কম প্রশ্ন হয়। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। তো আমাদের এই অধ্যায়ের শুরুতেই অনেকগুলো আর্টিকেল লেখা আছে। তো আমরা এই আর্টিকেলগুলো নিজেরা বাসায় পড়ে নেব, আমাদের যতটুকু ইম্পর্টেন্ট সেখান থেকে আমরা আলোচনা শুরু করি। তো আমাদের প্রথম যে টপিক, সেই টপিকটা হচ্ছে জিন তত্ত্ব। পরীক্ষাতে আসলে জিন তত্ত্বের সংজ্ঞা আমাদের পরীক্ষায় হুবহু এসে থাকে। তো এই জন্য আমরা একটু সংজ্ঞাটা একটু আলোচনা করি। জিন তত্ত্ব বা জেনেটিক্স কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশ পরম্পরায় সঞ্চরণের ধরন ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা। মনে রাখবা, জিনতত্ত্ব এর অপর নাম হচ্ছে বংশগতিবিদ্যা। তো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বা জিনতত্ত্ব বলা হয়। এই হচ্ছে আমাদের সংজ্ঞা। তো আমাদের এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। এই সংজ্ঞাটা পরীক্ষায় হুবহু কর্ণে এসে থাকে। অর্থাৎ আমাদের জিন তত্ত্ব মানে জিন নিয়ে কাজ করা, জিন নিয়ে কাটাকাটি করা, জিন নিয়ে গবেষণা করা, জিনকে প্রতিস্থাপন করা, জিনের মাধ্যমে নতুন একটা বংশধর সৃষ্টির প্রক্রিয়া। এই বিষয়গুলো যেই সেক্টরে কাজ করে তার নামই হচ্ছে জেনেটিক্স। সবাই কি কথাটা বুঝতে পারছো? একটু রেসপন্স করো, কথা বইলো। আচ্ছা, এখন পরবর্তী কথা হচ্ছে আমাদের এই শব্দটা কে সর্বপ্রথম আমাদের সামনে নিয়ে আসেন, সে তার নামটা মুখস্থ রাখবা। উইলিয়াম বেটসন। ইংলিশটা মুখস্থ করবা। উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটা প্রচলন করেন। আর জেনেটিক শব্দটা একটা গ্রিক শব্দ, যেটা আমাদের জিন, জিএন, জিন থেকে উদ্ভূত হয়েছে, যার প্রকৃত অর্থ হলো পরিণত স্বরূপ ঘটা অথবা কোনো কিছুতে উদ্বুদ্ধ হওয়া। অর্থাৎ আমাদের নতুন কোনো বংশধর সৃষ্টির একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে কি জেনেটিক্সের এই অংশ। তো এই হচ্ছে বিষয়টা খেয়াল রাখবা। তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সংজ্ঞাটা এবং কে আবিষ্কার করছে কথাটা। এবং আমাদের ওয়ালাইকুম সালাম, শিউলি জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো শিউলি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, তো ক্লিয়ার দেখা যাচ্ছে। শোনো শিউলি, তোমার রহস্যায়নে একটা প্রবলেম ছিল, ওই যে N1 আর N2 মান বের করা, এটা একটু বুঝতে প্রবলেম হয়েছিল বলছিলা। তো আমি বলছিলাম যে আমি এই ক্লাসে তোমাকে বুঝা দেবো, তুমি ক্লাসটা একটু সম্পূর্ণটা শেষ করো। এই ক্লাসে শেষ অংশে আমি তোমাকে ওই রসায়নের ওই ম্যাথটা কীভাবে ধরতে হয়, কীভাবে সলভ করতে আমি বুঝা দেবো, ঠিক আছে? এখন যেহেতু ক্লাসের মাঝখানে, তো আমি একটু শেষ করে এই ক্লাসটা শেষ অংশের দিকে তোমাকে আমি বুঝা দেবো, ঠিক আছে শিউলি? আচ্ছা, তুমি একটু কষ্ট করে দেখো, ক্লাস করো। তো এটা খেয়াল রাখবা। এর পরবর্তীতে আমাদের পরবর্তী টপিক হচ্ছে জিন তত্ত্বের প্রয়োজনীয়তা। তো এটা তুমি একটু পড়ে নিবা কী কী কারণে প্রয়োজন। আজকে আমরা মেইন টপিক থেকে যেখানে থেকে আসবো, সেটা হচ্ছে আমার এই অংশটা। খুবই চমৎকার এই অংশটা আমাদের। এটা দেখতে পাচ্ছ, একটা মানুষের ছবি দেখা যাচ্ছে। এই মানুষটাই হচ্ছে আমাদের এই জিন তত্ত্বের একবারে মেইন যে কারিগর, সেটা তার নাম কি? গ্রেগর জোহান মেন্ডেল। আমরা কিন্তু ক্লাস 9-10-এও এই মানুষটার ছবি বইতে দেখে এসেছিলাম। দেখা যাচ্ছে মানুষের ছবি কি দেখা যায়?
জি স্যার। আচ্ছা, এখন এই যে গ্রেগর জোহান মেন্ডেল, তার একটা জীবনের ইতিহাস আছে বা গল্প আছে। এই গল্পটা আমাদের মনে রাখতে হবে। কেন আমরা গল্পটা মনে রাখবো? পরীক্ষাতে আমাদের এখান থেকে এমসিকিউতে এসেই থাকে একটা অংশ। আমাদের এই গ্রেগর জোহান মেন্ডেল, তার একটা ইচ্ছা ছিল জীবনে বিজ্ঞানী হবে, আরেকটা ইচ্ছা ছিল সে শিক্ষক হবে। কিন্তু দারিদ্রতার কারণে তার এই ইচ্ছাগুলো বলতে গেলে প্রায় অসম্পূর্ণই থেকে যায়। এবং একটা মজার বিষয় হচ্ছে, আমাদের এই গ্রেগর জোহান মেন্ডেল যে একজন বিজ্ঞানী, এটা কিন্তু কেউই জানতো না। সত্যি কথা বলতে, এই গ্রেগর জোহান মেন্ডেল যে একটা জীববিজ্ঞানী বা চমৎকার একটা জিনিস আবিষ্কার করছে পৃথিবীর সবার জন্য, বা এই জীববিজ্ঞানের একটা নতুন সেক্টর তৈরি করছে, জেনেটিক্স, এটা আসলে তার সময়কালে কেউই জানতো না। এবং কি তিনি যখন বেঁচেও ছিলেন, তার সময় তিনিও সবাইকে প্রমাণ করতে পারেন না যে তিনি আসলে একটা বিজ্ঞানী, মহৎ বিজ্ঞানী। এটা প্রমাণ হয়েছে তার মৃত্যুর প্রায় অনেক বছর পর, প্রায় 16 বছর পর। তার মৃত্যুর পর তার গবেষণার যেই কাগজপত্র ছিল, সেই গবেষণার কাগজপত্র থেকে 3 জন বিজ্ঞানী প্রমাণ করেন যে আসলে এই মানুষটা একজন মহৎ জ্ঞানী ব্যক্তি ছিল। এই মানুষের এই আবিষ্কারের ফলেই আমাদের জেনেটিক্স নামে একটা অংশ তৈরি হয়েছে, জীববিজ্ঞানের নতুন একটা শাখা তৈরি হয়েছে, অর্থাৎ জীববিজ্ঞানের নতুন একটা চেঞ্জ আসছে, নতুন একটা জগৎ তৈরি হয়েছে। তো আসলে এই বিজ্ঞানী যখন বেঁচে ছিল, তিনি আসলে প্রমাণ করতে পারেন নাই যে আসলে তিনি একজন বিজ্ঞানী। সবাই তাকে সাধারণ মানুষ হিসেবেই জানতো। তো চলো আমরা আজকে এই বিজ্ঞানীর গল্পটা একটু পড়ি, কারণ এটা আমাদের জানতে হবে। আমরা আসলে সবসময় যে পড়বো পরীক্ষা পাশ করার জন্য, ভালো মার্ক করার জন্য, কথা ঠিক আছে, কিন্তু আমাদের একটু জানতে হয় ইতিহাস। আমরা যে পড়তেছি তার যে পেছনের ইতিহাসটা কি, তার পরিশ্রমের সাফল্যটা কোথায়, বা সে যে পরিশ্রম করে এটা বের করছে, তার পিছনের কষ্টের ইতিহাসটা আমাদের জানা উচিত। তো আমরা শুরু করি। গ্রেগর জোহান মেন্ডেল আধুনিক জিনতত্ত্বের জনক, অর্থাৎ জিনতত্ত্ব বা জেনেটিক্সের যে জনক বা ফাদার বলা হয় যাকে, বা মেইন বলা হয় যাকে, তার নাম হচ্ছে কি গ্রেগর জোহান মেন্ডেল। কেন তাকে বলা হয় সেটা আমরা এখন গল্পটা পড়ব। মেন্ডেল কে ছিলেন? সংক্ষিপ্ত নাম হচ্ছে মেন্ডেল। আধুনিক জিনতত্ত্বের জনক বলে পরিচিত গ্রেগর জোহান মেন্ডেল 1822 সালে যার জন্ম, 1884 সালে যার মৃত্যু। তো অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। দীর্ঘ 7 বছর বিভিন্ন মটরশুঁটি গাছের উপর নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তিনি তার বংশগতির 2টি সূত্র প্রবর্তন করেন বা আবিষ্কার করেন। দেখছো কত বছর? 7 বছর। 7 বছর শুধু গবেষণাই করছে। একজন মানুষ কত বছর গবেষণা করে থাকতে পারে? 1 বছর, 2 বছর, সর্বোচ্চ 3 বছর। তো কিন্তু এই মানুষটা কিন্তু 7 বছর গবেষণা করছে। আমাদের কি এত ধৈর্য আছে? একটা মানুষ গবেষণার পর গবেষণা, এত অনন্তকাল গবেষণা, আসলে অনন্তকাল না, এত দিনের পর দিন গবেষণা করার ধৈর্য কি সবার থাকে? থাকে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যখন এই যে হেরা গুহায় ছিলেন, ধ্যান যে করতো তিনি, তো অনেক বছর কিন্তু এই কাজটা করছেন। আমাদের পবিত্র কোরআন শরীফ যে নাজিল হয়েছে কত বছর? প্রায় 23 বছর, যতটুকু আমার ধারণা। 23 বছরের দীর্ঘ ইতিহাসের আমাদের পর কি এই পবিত্র কোরআন শরীফটা পরিপূর্ণভাবে কি নাজিল হয়। তো এত বছরের গবেষণা, এত বছরের চিন্তা একজন মানুষের পক্ষে করা পসিবল। আর আমরা হইলে কি করতে পারতাম? আমরা হলে কিন্তু এতটা করতে পারতাম না। আমরা আসলে লেখাপড়ার সময় 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা মনোযোগ থাকে না, আর এখানে বছরের পর বছর মানুষ গবেষণা করে, ধ্যান করে। যাই হোক, তো ওইটা আমাকে জানাও, তোমরা কি কথা বুঝতেছো? ওইটা আমাকে জানাও, রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তো এখন বলতেছি যে 7 বছর গবেষণা করছে। পরীক্ষা এমসিকিউতে এটা আসতে পারে যে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল কত বছর গবেষণা করছে তার পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য? 7 বছর। আর কি নিয়ে গবেষণা করছে? মটরশুঁটি। তো মটরশুঁটি কেন, অন্য কিছু কি পাইল না? এটাও আমরা পড়বো, এটাও পরীক্ষা আসে। আচ্ছা, তো এবার বলতেছে যে তার সূত্রগুলোকে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলে আখ্যায়িত করা হয়। তো মেন্ডেল প্রদত্ত তত্ত্ব বর্তমান জিন তত্ত্বের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। এখন মেন্ডেলের সংক্ষিপ্ত জীবনী পড়ি। মেন্ডেল সম্পর্কে জানছি, কিন্তু তার জীবনীটা আসলে কী ছিল? কতটা সুন্দর ছিল নাকি কত কষ্টের ছিল? কৃষকের সন্তান ছিল মেন্ডেল, ছিল কৃষকের সন্তান। কৃষকের সন্তান জোহান মেন্ডেল এর জন্ম হয়েছিল 1822 সালে অস্ট্রিয়ায়। তার স্বপ্ন ছিল শিক্ষক হবে অথবা একজন বিজ্ঞানী হবে। রুদ্র জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করো, কিন্তু দারিদ্রতার কষাঘাতে, মানে দারিদ্রতার কারণে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষা গ্রহণ করতেছিল সেই সময় শিক্ষা গ্রহণটা ত্যাগ করছে। ত্যাগ করে তিনি অস্ট্রিয়ার ভ্রুনো শহরে, মনে রাখবো অস্ট্রিয়ার ভ্রুনো একটা শহর, সেই শহরে একটা গির্জা ছিল, সেই গির্জায় শিক্ষানবিশ হিসাবে যোগদান করেন।
তো এই শিক্ষানবিশ অর্থটা আমাকে বুঝতে হবে। তোমরা কি কেউ জানো যে শিক্ষানবিশ অর্থটা কি? এনিওয়ান, এই শিক্ষানবিশ অর্থটা কি কেউ জানো? এটা কথা বলো। রুদ্রটা হ্যাঁ বলো, মানে শিক্ষানবিশ অর্থটা কি জানো? মানে শিক্ষক বা এই টাইপের কিছু। আচ্ছা, এই টাইপ কিছু। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলতে পারবা কি? সৃষ্টি, শিউলি, সাদিয়া ফিরমা, সোহান, শিক্ষানবিশ মানে যারা ধর্ম নিয়ে কথা বলে, এরকম ধর্ম নিয়ে শিক্ষা গ্রহণ করছে ধর্ম নিয়ে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছো, থ্যাংক ইউ। সোহান বলো তো একটু, তোমার মতে কি হতে পারে? সোহান শুনতে পাচ্ছ? এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, জানতে হবে। সোহান তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি ক্লাসে উপস্থিত আছো কি নাকি? আচ্ছা চেষ্টা করছো রুদ্র, চেষ্টা করছো সৃষ্টি, থ্যাংক ইউ, খুশি হলাম। তো বলি, শিক্ষানবিশ এর অর্থ হচ্ছে, হ্যাঁ বলো। বললাম যে শিক্ষানবিশ এই কথার অর্থ কি তুমি বলতে পারবে? এটা কি আসলে শিক্ষানবিশটা অর্থ কি? স্যার এটা তো মানে কোনো কিছু শিক্ষা গ্রহণ করা। আচ্ছা ভেরি গুড, কাছাকাছি গেছো, থ্যাংক ইউ। আসলে শিক্ষানবিশ এই কথার অর্থ হচ্ছে, আমরা যখন কম্পিউটার প্রথমবার দেখি, কম্পিউটার আমি চালাতে পারি না, তো আমাদের কী করতে হয়? কম্পিউটার শিখতে হয় না? কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে, কথা কি বুঝতেছো? আমরা কিন্তু কম্পিউটার চালানোর জন্য কী করি? কম্পিউটার প্রশিক্ষণ নিই। তো আসলে শিক্ষানবিশ কথা অর্থ হচ্ছে প্রশিক্ষণ নেওয়া এমন একজন ব্যক্তি। অর্থাৎ ম্যান্ডেলিভ বিশ্ববিদ্যালয়ে পড়ার অবস্থাতেই সে সেটা ত্যাগ করে অস্ট্রেলিয়ার ব্রুনো শহরে গিয়ে একটা গির্জায় গিয়েছিল শিক্ষা নেওয়ার জন্য বা কাজ শেখার জন্য। কথা বুঝো, শিক্ষানবিশ অর্থ হচ্ছে কাজ শেখা। কাজ শেখা মানে যে বিষয়ে সে শিখতে চায় সেই বিষয়ে মানে চর্চা করা, কিন্তু সে এখনও দক্ষ হয়ে ওঠে নাই, দক্ষ কারিগর হয়ে ওঠে নাই। আমার কথা বুঝতে পারছো? যেমন আমরা প্রশিক্ষণ নিই, কম্পিউটার শিখতে গেলে কি কম্পিউটার শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিই না? তো সেরকম যখন আমরা প্রশিক্ষণ নিই সেটাকে বলা হয় শিক্ষানবিশ। মানে সেই বিষয় শিখতেছি, এখনও পরিপূর্ণভাবে সেই বিষয়ে পারদর্শী হইতে পারি না, আস্তে আস্তে পারদর্শী হব, এটার নাম হচ্ছে শিক্ষানবিশ। সবাইকে কথা বুঝতে পারছো? প্রশিক্ষণ নেওয়া আর কি। সবাই একটু কথা বলো, রেসপন্স করো, বুঝতে পারছো কি? আচ্ছা মও একটু রেসপন্স করো। সাদিয়া ফির বুঝতেছো? সাদিয়া ফির ওকে থ্যাংক ইউ। তো এটা মনে রাখবা। আচ্ছা এরপরে 1857 সালের ম্যান্ডেলিভ 34 প্রকার মটরশুঁটি সংগ্রহ করে গির্জা সংলগ্ন বাগানে উদ্ভিদের বংশগতি ও রহস্য উদ্ঘাটনের জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করে। মনে রাখবা, এমসিকিউতে আসে কত প্রকার মটরশুঁটি? 34 প্রকার। কোথায় লাগাইছিল? গির্জার চারপাশে যে ছিল বাগান, সেখানে লাগাইছিল। দীর্ঘ 7 বছরের কঠিন শ্রমসাধ্য গবেষণা পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি বংশগতির 2টি সূত্র আবিষ্কার করছেন। এটা আমরা সবাই জানি। তার পরীক্ষার সমস্ত কাগজপত্র একটা জায়গায় লেখা ছিল, সেটা ছিল 1866 সালের ব্রুনো ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি একটা জায়গা ছিল, সেখানে লেখা ছিল। খেয়াল রাখবা, আপাত দৃষ্টিতে অতি সাধারণ এবং পরীক্ষার গুরুত্ব ঊনবিংশ শতাব্দীতে কেউ উপলব্ধি করতে পারে নাই। মানে আপাত দৃষ্টিতে এই মানুষটাকে সাধারণ মানুষ হিসেবে সবাই দেখতো, কিন্তু ইনি যে একজন মহাবিজ্ঞানী পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। তো বলতেছে যে 1884 সালের 6 জানুয়ারি তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভের অনেক আগে ম্যান্ডেল মৃত্যুবরণ করেন। খেয়াল রাখবা, 1884 সালে তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভ করে। এই সূত্রগুলো কিভাবে পাওয়া গেল এটা আমরা পরে পড়ব। তো ম্যান্ডেল যখন মারা যায় এটা অনেক আগে, তো ম্যান্ডেলের মৃত্যুর 16 বছর পর, খেয়াল রাখবা, তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভের অনেক আগে ম্যান্ডেল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 16 বছর পর 1900 খ্রিস্টাব্দে 3 ভিন্ন দেশের 3 জন বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময় ম্যান্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। কথাটা খেয়াল রাখবা, এই ম্যান্ডেল যেই স্থানে ছিল, যেই স্থানে গবেষণা করতো বা যেই রুমের মধ্যে, যেই ঘরের মধ্যে গবেষণা করত, সেই ঘরের মধ্যে ম্যান্ডেলের এই গবেষণার কাগজপত্র ছিল, কিন্তু সেই ঘরের মধ্যে কেউ প্রবেশ করে নাই।
কিন্তু তিনজন বিজ্ঞানী ছিল, 3 দেশে 3জন বিজ্ঞানী, যে 3জন বিজ্ঞানী এই তার ঘরের মধ্যে ঢুকে সেই কাগজপত্র বের করে পরীক্ষা নিরীক্ষা চালাইছে। পরীক্ষা নিরীক্ষা চালায় তারা তো অবাক হয়েছে যে এত সুন্দর একটা জিনিস আবিষ্কার করছে এই মানুষটা। তখন থেকে ওই 3জন বিজ্ঞানী এই মানুষটাকে বলছে তিনি একজন শ্রেষ্ঠ জিনতত্ত্বের বিজ্ঞানী, কারণ তার এই গবেষণার ফলাফলটা এতই চমৎকার যেটা বাস্তব জীবনে এখনও বর্তমানে কি হচ্ছে, প্রমাণিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের রহস্য। তো 3জন বিজ্ঞানী তার এই ফলাফলটা পুনরায় আবিষ্কার করছে। যদি এই ফলাফলটা ওই রুমের মধ্যেই ছিল, ওই রুমে তো কেউ যায় নাই, তো এই রুমের মধ্যে যেহেতু যায় নাই, তো মানুষ তো না গেলে কেউ বুঝতে পারবে না রুমের মধ্যে কি আছে, স্বর্ণ গহনা নাকি আবিষ্কার কোনো বিষয়, যদি না যায় তাহলে বুঝবে না। তো 3জন বিজ্ঞানী কে ছিল? নেদারল্যান্ডের 3টা বিজ্ঞানী ছিল, একজন হিউগো ডে ভিস উদ্ভিদ বিজ্ঞানী, জার্মানির উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক কার্ল করেন্স, আর অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক ইস্টেমারমের। যাই হোক, অনেক মানে কঠিন উচ্চারণ আমি করতে পারতেছি না। তার মানে এই 3জন বিজ্ঞানী আমাদের ওই যে গ্রেগর জোহান মেন্ডেল যেখানে গবেষণা করছিল সেই রুমের মধ্যে গিয়ে সেই কাগজপত্রগুলো বের করছে, গবেষণাপত্র বের করছে। তারপরে আশ্চর্যের বিষয় হলো এই 3জন বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করেই মেন্ডেলের গবেষণা সম্পর্কে জানতে পারেন। অর্থাৎ এই 3জন বিজ্ঞানী যখন পরীক্ষা নিরীক্ষা করছিল যে মেন্ডেল কী আবিষ্কার করছে, পরীক্ষা নিরীক্ষা যখন শেষ হয়েছে তখনই জানতে পারে যে এই মেন্ডেল আসলে একজন সাধারণ মানুষ নয়, সে একজন মহাবিজ্ঞানী ছিল। কথা কি বুঝতে পারছো? এই হচ্ছে তার ইতিহাসের ঘটনা। এটা আমাকে জানাও ইতিহাসটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এরপরে পরবর্তী অংশ আমি একটু জুম ঠিক করে নিচ্ছি। দেখো, এবার বলতেছে এভাবে মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্র আবিষ্কার ও প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স নামে একটি নতুন গুরুত্বপূর্ণ শাখায় বিকাশ ঘটে, তৈরি হয় জেনেটিক্স। এই কারণেই মেন্ডেলকে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্বের জনক বলে অবহিত করা হয়। এই হচ্ছে আমার ইতিহাস। যদি আমাদের খননে আসে কেন গ্রেগর জোহান মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়, আমরা ইতিহাসটা লিখে দিব। এই ইতিহাসটা লিখে দিলে আমরা খননের জন্য আসতে পারে অনুধাবন আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই তার আবিষ্কারের ইতিহাস। একটু আমাকে জানা যতটুকু আমি আবিষ্কার ইতিহাসটা বললাম, সোহান, মৌ, সৃষ্টি, শিউলি, তোমরা কি বুঝতে পারছো সম্পূর্ণটা? আচ্ছা, একটু বাকি রেসপন্স করো। আচ্ছা, তাহলে চলো এবার আমরা নেক্সট পরবর্তী অংশে যাই। এবার আমরা যাচ্ছি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। একটু আমরা খেয়াল করি কী বলছে এখানে। তো মেন্ডেল আসলে যে কাজগুলো করছিল মটরশুঁটি গাছ, সেই কাজগুলো কীভাবে করছিল আমরা একটু দেখি। মেন্ডেল বিপরীত বৈশিষ্ট্যযুক্ত 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেছিল। বিপরীত বৈশিষ্ট্যযুক্ত, খেয়াল রাখবে কথাটা। তো এক ধরনের উদ্ভিদ ছিল অনেক লম্বা, আর অন্য ধরনের উদ্ভিদ ছিল কি খাটো। একটা লম্বা উদ্ভিদ, একটা খাটো উদ্ভিদ। এই লম্বা উদ্ভিদ আর খাটো উদ্ভিদ নিয়েই কী করছে মেন্ডেল গবেষণা করছে। তো পরীক্ষা শুরুর আগে তিনি মটরশুঁটি গাছের বিশুদ্ধতা পর্যবেক্ষণ করেন। মনে রাখবা এই বিশুদ্ধতার কারণটা কেন, বিশুদ্ধতা কেন নাই কাজ করতেছে। একটা রোগা এবং হচ্ছে কি সংকীর্ণ গাছ নিয়ে কাজ করলে সেই কাজের ফলাফলটা ভালো পাওয়া যায় না। যেমন মনে করো যে এক্সাম দিতে গিয়ে তুমি প্রচণ্ড রকম জ্বরে ভুগতেছো, মাথা ব্যথা, জ্বর, বমি বমি ভাব বা অনেক তুমি অসুস্থ। তো যেই পরীক্ষার আগে তুমি অসুস্থ থাকো বা অসুস্থ হয়ে যাও, সেই পরীক্ষার হলে কি সেই দিন পরীক্ষা ভালো দিতে পারো নাকি পরীক্ষাটা তোমার খারাপ হয়? আমার কথা বুঝতেছো? পরীক্ষার দিন তুমি অনেক অসুস্থ, পরীক্ষা দিতে পারতেছো না, তোমার অনেক জ্বর, তুমি লিখতে পারতেছো না। তো যেই দিন পরীক্ষার আগে বা পরীক্ষার সময় তোমার অসুস্থ, সেই পরীক্ষাটার রেজাল্ট অবশ্যই খারাপ হয়। আমার কথা কি বুঝতে পারছো? তো এই জন্য আমাদের এই মটরশুঁটি গাছ নিয়ে যখন এই বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল গবেষণা করতেছে, তিনি আসলে বাছাই করতেছে যে কোন গাছটা বিশুদ্ধ বা সুস্থ সবল। কারণ এই সুস্থ সবল গাছ নিয়ে কাজ করলে ফলাফল কী পাওয়া যাবে, এক্স্যাক্টলি রাইট পাওয়া যাবে। তো এরপর শুদ্ধ লক্ষণযুক্ত মানে পরিপূর্ণ সুস্থ যে গাছগুলো আছে সে লক্ষণযুক্ত হোমোজাইগাস। হোমোজাইগাস মানে একই রকম, লম্বা লম্বা অথবা খাটো খাটো এরকম একই রকম উদ্ভিদ। তো এর মধ্যে একটি লম্বা উদ্ভিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো উদ্ভিদের কৃত্রিম পরাগ সংযোগ ঘটান। এই পরাগ সংযোগ মানে কি, আমরা কিন্তু জানি যে গাছে কলব দেয় না, যেমন বড়ই গাছে চুকা বড়ই মিষ্টি বড়ই হবে, দেখবা গাছের এক জায়গা অংশ কেটে অন্য গাছের একটা অংশ লাগানো হয় এবং সেটা আবার কী চারপাশে ওই মাটি দিয়ে আবরণ দিয়ে রাখা হয়, কয়েকদিন পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখা হয়, এটাকে বলে কলম দেওয়া বা কলব দেওয়া আর কি। আর সেটাকে বলা হয় আমাদের বায়োলজির ভাষায় কৃত্রিম পরাগায়ন। কথা কি বুঝতে পারছো যা বললাম?
এটা সবাই কথা বলো। সৃষ্টি, সোহান, একটু রেসপন্স করো। বুঝতে পারতেছো? জি স্যার, বুঝছি আচ্ছা, স্যার। তো এই বিষয়টা আর কি খেয়াল রাখবা। স্যার। ওকে, তাই বলতেছে এরপরে যে লম্বা উদ্ভিদের পরাগরেণু নিয়ে খাটো উদ্ভিদের গর্ভমুণ্ডি স্থাপন করা হয়। এরপর বলতেছে পরাগনের ফলে উৎপন্ন হয় বীজ। সেই উৎপন্ন বীজ থেকে যে উদ্ভিদ আবিষ্কার হয় বা তৈরি হয়, সেই উদ্ভিদগুলো সবই হবে কি লম্বা। তো এইটা দেখেই বিজ্ঞানী যে গ্রেগর জোয়ান মেন্ডেল তিনি কিন্তু আশ্চর্যিত হয় যে কেন এরকম হয়। একটা লম্বা উদ্ভিদ একটা খাটো উদ্ভিদ নিয়ে কাজ করতেছে, এর মধ্যে লম্বা উদ্ভিদ খাটো উদ্ভিদের মধ্যে যে বীজটা তৈরি হয় সেই বীজে সবাই হয় লম্বা। তো প্রথম পরাগায়নে একটু ওয়েট, পরে বলছে যে প্রথম পরাগায়নের ফলে সৃষ্ট উদ্ভিদগুলোকে মেন্ডেলের প্রথম বংশধর বা F1 জনরূপে চিহ্নিত করা হয়। পরে মেন্ডেল এই F1 উদ্ভিদের মধ্যে আবার সংকরণ ঘটায়, অর্থাৎ যখন প্রথম প্রজন্ম তৈরি হয়, প্রথম প্রজন্মের যে উদ্ভিদগুলো আছে সেগুলো দিয়ে আবার দ্বিতীয়বার সংকরণ ঘটায়। দ্বিতীয়বারের সংকরণের ফলে যে সৃষ্ট উদ্ভিদ হয়, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। দ্বিতীয়বার পরাগায়নের ফলে সৃষ্ট যে দ্বিতীয় বংশধর তাকে বলা হয় F2 জনু। তো এরকমভাবে মোট 1064টি উদ্ভিদের মধ্যে তিনি যখন পর্যবেক্ষণ করেন বা গবেষণা করেন, এর মধ্যে 787টি লম্বা উদ্ভিদ পান, 277টি খাটো উদ্ভিদ পান। অর্থাৎ লম্বা ও খাটো উদ্ভিদের অনুপাত তার দাঁড়ায় 3:1। অর্থাৎ আমরা যদি 1064টি মটরশুঁটি উদ্ভিদ নিয়ে পরাগায়ন ঘটায় বা সংকরায়ন ঘটায়, এদের মধ্য থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোর মধ্যে 787টি বাচ্চা হবে লম্বা আর 277টি বাচ্চা হবে খাটো। এটাই একটা অবাক করার বিষয়। আর এটা একটা অনুপাত হিসেবে কাজ করে, সেটা হচ্ছে কি 3:1। আর এই অঙ্কটা প্রতিটা উদ্ভিদ বলো প্রতিটা প্রাণী বলো সেক্ষেত্রে দেখা যায় মিলে যায়, মানে প্রায় মিলে যায় আর কি। ম্যান্ডেলের এটা হচ্ছে প্রথম সূত্র। এভাবেই ম্যান্ডেল তার গবেষণার বিষয়গুলো সবার সামনে উপস্থাপন করে। এটা হচ্ছে একটা স্পেশাল বা চমৎকার ম্যাথমেটিক্সের মতো, বায়োলজিতে ম্যাথমেটিক্স হয়ে যায় যে মিলে যায়। এরকমভাবে সংকলন করতে করতে দেখা যায় লম্বা আর খাটো উদ্ভিদের অনুপাতটা প্রায় দেখা যায় 3:1ই হয়। এটা যদি ব্যতিক্রম না হয়, ম্যাক্সিমাম উদ্ভিদে এই কাজটাই ঘটে যায়। সবাই কি কথা বুঝতে পারছো? এতটুকু যা বললাম একটু রেসপন্স করো। আচ্ছা, এরপরে বলতেছে এভাবে ম্যান্ডেল মটরশুঁটি গাছে নির্বাচিত 7 জোড়া বিপরীত ধর্মবিশিষ্ট প্রকট প্রচ্ছন্ন নিয়ে সংকরায়ন ঘটেন বা পরীক্ষা করেন। ম্যান্ডেল উপরোক্ত পরীক্ষাগুলোর প্রতি ক্ষেত্রে 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের মধ্যে সংগঠিত হয় এই ধরনের পরীক্ষা। আর মনে রাখবা, যেহেতু এখানে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, তাই এই পরীক্ষার নাম হয় মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন। এখানে আমরা পরীক্ষা আসে খননে আসে যে ম্যান্ডেলের প্রথম সূত্রকে কেন মনোহাইব্রিড ক্রস বলা হয়। এক কথায় উত্তর হচ্ছে ম্যান্ডেল যেহেতু তার প্রথম পরীক্ষায় এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, শুধুমাত্র এক জোড়া বৈশিষ্ট্য বা বলা যায় একটি বৈশিষ্ট্য, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য অথবা বলা যায় একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। অর্থাৎ আমাদের মটরশুঁটি গাছটা লম্বা হবে না খাটো হবে, এই যে তার যে হাইট, এই হাইট নিয়ে যেহেতু কাজ করতেছে, এই হাইট নিয়ে কাজ করা মানে একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করা বা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, যাই হোক মানে একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছে। যেহেতু সে একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করে এই জন্য তাকে বলা হয় মনো, আর 2টা বৈশিষ্ট্য নিয়ে কাজ করলে বলা হয় ডাই। তো আমাদের ম্যান্ডেলের 2টা সূত্রই আছে, একটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করার ফলাফল, আর একটা হচ্ছে কি 2টি বৈশিষ্ট্য নিয়ে কাজ করার ফলাফল ডাই হাইব্রিড ক্রস, যেটা হচ্ছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র। সবাই কি ঘটনা বুঝতে পারতেছো? বাকিরা কথা বলো, রেসপন্স করো। বাকিরা বুঝছো? একটু রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, তো এরপর বলতেছে যে এই হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা একজোড়া সংকরণের ফলাফল। তো এরপরে আমাদের দেওয়া আছে অনেক কিছু, এখানে বীজ, ফুল, খোসা, কাণ্ড এগুলো দেওয়া আছে, এগুলো তো আমরা দেখবো। এরপরে বলতেছে পরবর্তীতে ম্যান্ডেল দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেন। একটি শুদ্ধ লক্ষণযুক্ত গোল আর হলুদ বীজ উৎপন্নকারী উদ্ভিদের সাথে অপর একটি শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ কুঞ্চিত বীজ উৎপন্নকারী উদ্ভিদের পরাগ সংকরণ ঘটানোর ফলে F1 জনুর উদ্ভিদগুলো সবই হলুদ গোল বীজ উৎপন্ন হতে সক্ষম। এগুলো সব পরে বুঝবো, আপাতত দেখে যাই। কিন্তু F2 জেনারেশনের মধ্যে দেখা যায় 16টি বংশধরের মধ্যে 9টা গোল হলুদ, 3টি হলুদ কুঞ্চিত, 3টি সবুজ গোল আর একটি সবুজ কুঞ্চিত বীজ উৎপন্নকারী উদ্ভিদ পাওয়া গেল। ম্যান্ডেলের এই পরীক্ষাকে 2 জোড়া বিপরীত উদ্ভিদের মধ্যে সংঘটিত হয় বলে
একে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরণ বলে। ম্যান্ডেলের গবেষণার ফলাফল সামগ্রিকভাবে ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত। তোমাদের পরীক্ষাতে আসবে, কি কি আসবে আমি বলতেছি। নরিন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। নরিন শুনতে পাচ্ছ? নরিন কথা বলো, আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাসের এই মুহূর্তে আমরা আছি, যদি পারো নরিন কথা বলো। নরিন একটু আমাকে জানাও, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। তবে একটু তাড়াতাড়ি আসলে ভালো হইতো, চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে তাড়াতাড়ি জয়েন করার জন্য, খুব ইম্পর্টেন্ট আলোচনা ছিল। আচ্ছা এবার বলি আমাদের পরীক্ষা কী কী আসতে পারে। পরীক্ষা আসতে পারে যে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রকে ডাই হাইব্রিড ক্রস কেন বলা হয়। এক কথায় উত্তর লিখব, ম্যান্ডেলের দ্বিতীয় পরীক্ষাতে দুই জোড়া বা দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হওয়া বিধায় তার নাম ডাই হাইব্রিড ক্রস। আর এরপরে আসতে পারে পরীক্ষায় যে ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স বলতে কি বুঝো। এরপরে এটা ঘনঙে আসবে, আসার মতো তো বলে দিবা যে ম্যান্ডেলের গবেষণার ফলাফলকে সম্পূর্ণরূপে বলা হয় ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স। অর্থাৎ ম্যান্ডেলের প্রথম গবেষণার ফলাফল, দ্বিতীয় গবেষণার ফলাফল, এই সবগুলো গবেষণার ফলাফলকেই ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স বলা হয়। এটা পরীক্ষা আসার মতো, এই জন্য বলে দিলাম, খেয়াল রাখবা। এই হচ্ছে আমাদের এতটুকু অংশে আলোচনা। একটু আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম সবগুলো বুঝতে পারলা কিনা ভালো করে। ওকে, তো আমি কি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষা কোনগুলো আসার মতো, সেগুলো পরীক্ষা যেহেতু সাজেশন বলে দিচ্ছি, একটু বাসা এরকম করে পড়ে নিও, আমি জাস্ট বলে দিচ্ছি, খেয়াল রেখো। এখন কথা হচ্ছে এইটাও পরীক্ষা আসে যে ম্যান্ডেল মটরশুঁটি গাছটাই বেছে নিয়েছে কেন। এটা কিন্তু আমাদের খনঙে অথবা গণঙেও এসে থাকে, বিশেষ করে আমাদের কলেজ পরীক্ষাতে আসে বেশি এই প্রশ্নটা, যে ম্যান্ডেল তার পরীক্ষার গবেষণার জন্য কেনই মটরশুঁটি নিয়েছে। স্যার এটা স্বল্প আয়ের কারণে স্যার এটা বেছে নিয়েছিল স্যার। হ্যাঁ কি বললা? স্বল্প আয়ের কারণে এটা বেছে নিয়েছিল স্যার। অনেক অনেক উদ্ভিদ আছে তো অনেক বছর বাঁচে স্যার। হ্যাঁ হ্যাঁ, উনি তো এতদিন না বাঁচতে পারতো, এই লেগে স্যার উনি এমন একটা উদ্ভিদ নিতে চেয়েছিল যেটা স্বল্প আয়ু, মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় স্যার। বৃদ্ধি পায়, হ্যাঁ ভেরি গুড, ভালো একটা প্রশ্ন। তো এটা কি পড়ায় ফেলছে তোমাদের না, ইয়াতে ছিল, বার্ষিকে ছিল? জি স্যার, ও আচ্ছা, তাহলে তো এই অধ্যায় পুরোটাই কমপ্লিট তাই না? জি স্যার। হ্যাঁ, তাই তো মোটামুটি এটা জানোই। আচ্ছা তারপর দেখতেছো, খুশি হলাম, কারণ এটা পড়া আছে। তারপর এটাতে মধ্যে তো ম্যাথমেটিক্স আছে অনেক, সেগুলো আলোচনা করি না। যাই দেখো, তার মতো হচ্ছে পরীক্ষার জন্য ম্যান্ডেলের এই মটরশুঁটি গাছ বেছে নেওয়ার কারণটা কি। বাগানের মটর গাছে নিম্নোক্ত কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ার ফলে ম্যান্ডেল তার পরীক্ষার জন্য এই মটরশুঁটি গাছকেই নমুনা হিসেবে মনোনীত করেছিলেন। কেন করেছিলেন এই পয়েন্টগুলো আমরা মুখস্থ রাখবো। তো মটর গাছ বা মটরশুঁটি গাছ এক বর্ষজীবী হওয়ায় খুব সহজেই বাগানের জমিতে ও টবে ফলানো যায়, মানে মটরশুঁটি গাছটা দ্রুত বর্ধনশীল, এক বছরের মধ্যে ফল দেয় আর কি। এরপরে 2 নম্বর, মটরশুঁটি গাছের প্রতিটি জনুর আয়ুষ্কাল অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরণের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। অর্থাৎ আমাদের মটরশুঁটি গাছের যে সংকরণ হবে সেই সংকরণের ফলাফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। 3 নম্বর, মটর ফুল উভয়লিঙ্গ হওয়ায় সহজেই স্বপরাগায়ন ঘটে, মানে মটরশুঁটি গাছের স্ত্রী স্তবক আছে, পুংস্তবক স্তবক আছে, 2 প্রকার থাকাতেই সহজেই স্বপরাগায়ন ঘটানো যায়, মানে নিজের উদ্ভিদের মধ্যেই পরাগায়নটা ঘটানো সম্ভব। এই কারণগুলোর কারণে আমাদের মটরশুঁটি গাছ বেছে নেওয়ার কারণ, মূল কারণ হচ্ছে এটাই। বাকি একটু আমাকে জানো, কথা কি বুঝতেছো? বাকি একটু কথা বলো। আচ্ছা, এরপরে 4 নাম্বার, মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে আসা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না, ফলে বংশ পরম্পর নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ শুদ্ধ সন্তান সন্ততি উৎপন্ন সম্ভব। 5 নাম্বার, ফুলগুলো আকারে বড় হয় মটর গাছে খুব সহজেই পরাগায়ন ঘটানো সম্ভব, ফুলগুলো অনেক বড় হয় যার ফলে পরাগায়ন করতে কি সহজ হয়। 6 নাম্বার, মটর গাছে সুস্পষ্ট তুলনামূলকভাবে বংশগতির বৈশিষ্ট্য দেখা যায়, এজন্য মটর গাছে বহু প্রকরণও উপস্থিত, মানে আমাদের দেখা যায় আমাদের এই মটরশুঁটি গাছের মধ্যে অনেক রকম বৈশিষ্ট্য পাওয়া যায়, বংশগতি বৈশিষ্ট্য পাওয়া যায়, যার ফলে কি মটর গাছে প্রকরণ দেখা যায়, মানে অনেক ভেরিয়েন্ট পাওয়া যায়, মানে অনেকটা নতুন প্রজাতি উৎপন্ন হয় মটরশুঁটি গাছে। 7 নম্বর, সংকরণের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়, অর্থাৎ সংকরণের ফলে যে বাচ্চাগুলো উৎপন্ন হবে সেই বাচ্চাগুলো অনেক স্ট্রং হবে, শক্তিশালী হবে, উর্বর হবে, অর্থাৎ এগুলো জননক্ষম হওয়ায় নিয়মিত বংশবৃদ্ধিও করতে পারে। অর্থাৎ আমাদের এই সংকরণের ফলে যে বীজগুলো পাওয়া যাবে সেই বীজ থেকে যেই উদ্ভিদ পাওয়া যাবে সেই উদ্ভিদ অনেক স্ট্রং হবে, শক্তিশালী হবে, সেই উদ্ভিদগুলো আবার
প্রজননক্ষম হবে বা নিয়মিত বংশবৃদ্ধি করতে পারবে। আর এই সকল বিষয়গুলোর কারণেই আমাদের মটরশুঁটি উদ্ভিদটা বেছে নেওয়ার মূল কারণ ছিল বিজ্ঞানী মেন্ডেলিফের। তো এটা পড়বো, কারণ এটা আমাদের পরীক্ষা আসে, এই জন্য আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এটা আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম এই পয়েন্টগুলো বুঝতে পারছো কিনা, একটু কথা বলো, একটু রেসপন্স করো। এতটুকু আলোচনা বুঝতে পারছো কি? বাকিরা রেসপন্স করো। আচ্ছা সোহান তো মোটামুটি পড়ছো আগে, মোটামুটি জানোই মাশাল্লাহ। বাকিরা তো কথা কম বলতেছো, সৃষ্টি, শিউলি, নৌরি, একটু কথা বলো, বুঝতে পারছো কিনা? খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জানতে হবে, এগুলো পরীক্ষা আসে। বাকিরা রেসপন্স করো, কথা বলো একটু, বাকিদের রেসপন্স কম পাচ্ছি। আচ্ছা এরপর আমাদের, হ্যাঁ বলো বলো। এই চ্যাপ্টারে তো একটা মানে এমসিকিউ, এই যে বুয়েটের পরীক্ষায় আসছিল। বুয়েট পরীক্ষা ছিল? ও তোমার পরীক্ষাতে আসছিল। আচ্ছা পরীক্ষায় এমসিকিউটা কি ছিল মনে আছে? এমসিকিউটা স্যার খেয়াল নাই, কিন্তু স্যার অনুপাত দিয়ে আইছিল স্যার, পারছিলাম স্যার। অনুপাত, হ্যাঁ অনুপাত থেকে আসে, কারণ প্রথম সূত্র অনুপাত কত, দ্বিতীয় সূত্র অনুপাত কত, অনুপাতটাই পরীক্ষা আসে বেশি। আচ্ছা পারছো, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। হ্যাঁ এটা অনুপাতটা এমসিকিউতে মনে রাখবা, এমসিকিউতে অনুপাত আসে, ব্যতিক্রম অনুপাতটাও আসে, যে কোনটা ব্যতিক্রম অনুপাত, কোনটা প্রথম সূত্র অনুপাত, কোনটা দ্বিতীয় সূত্র অনুপাত, ইত্যাদি ইত্যাদি, বুঝছো? এটাই আর কি। আচ্ছা তো এখন দেখো আমাদের এখন যে টপিকটা আমি জাস্ট তোমাদের বলতেছি, ম্যান্ডেলের সাফল্য বা কৃতকার্য হওয়ার কারণ। পরীক্ষা এটা খনঙে অলরেডি এসেছে, বোর্ড পরীক্ষা। ম্যান্ডেল যে তার পরীক্ষার ফলাফলে কৃতকার্য হয়েছে, সাফল্য হয়েছে, কেন হয়েছে, তো এখানে মোট 10টা পয়েন্ট লেখা আছে। আমাদের বিগত একটা বোর্ড পরীক্ষা একটা প্রশ্ন আসছে এই টপিক থেকে, আমি জাস্ট ওইটা আলোচনা করে দিই জাস্ট। হ্যাঁ এটা তোমরা একটু পড়ে নিও, যদি আমি পরবর্তীতে পারি আলোচনা করব। আজকে যেহেতু ক্লাসের সময়টা খুবই কম, আমি জাস্ট এটা একটু বোর্ড পরীক্ষায় কীভাবে আসে সেটা আমি একটু দেখা দিই, তাহলেই হবে, কারণ আমাদের সময় খুবই কম, তো এই জন্য একটু ওয়েট করো, আমি বের করতেছি। জাস্ট আমাদের বলছে যে পরীক্ষার ফলাফলটা আলোচনা করো। এটা আমাদের যশোর বোর্ড 2023 সালে আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে। যশোর বোর্ড 2023 সালে আসা প্রশ্নে খনঙে বলতেছে ম্যান্ডেলের কৃতকার্য হওয়ার কারণগুলো লিখো। ম্যান্ডেল যে তার পরীক্ষার ফলাফলে পাশ করছে, এই সাফল্যর কারণগুলো কি সেগুলো আমাদের বলতে হবে। তো এখানে কারণ লেখা আছে, মোটামুটি খনং যেহেতু আসছে, মোটামুটি এখানে 4টা কারণ দিয়েছে, এই 4টা কারণ দিলেই হয়ে যাবে। তো দেখো কি বলছে, ম্যান্ডেলের কৃতকার্য হওয়ার কারণ বা পাশ করার কারণ। 1, ম্যান্ডেলের পরীক্ষায় ব্যবহৃত উদ্ভিদগুলো সবই ছিল বিশুদ্ধ, মানে কি সুস্থ, অর্থাৎ হোমোজাইগাস, অর্থাৎ আমাদের একই প্রজাতির ছিল আর কি, মনে রাখবা। হ্যাঁ সবগুলো বিশুদ্ধ ছিল এবং সুস্থ ছিল, যার কারণে পরীক্ষার ফলাফল ভালো আসছিল। হ্যাঁ কি বললা? মানে বলতে চাইছিলাম হোমো মানে সমান। হ্যাঁ হোমো মানে একই বা সমপ্রকৃতির। হ্যাঁ এবার বলতেছে 2 নাম্বার, তার ব্যবহৃত মটরশুঁটি স্বপরাগী ফুল, তাই বাইরের কোনো বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটেনি, ফলে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কম ছিল। মানে নিজের যেই পরাগায়ন আছে উদ্ভিদে, সেই পরাগায়নের মাধ্যমে নিজের উদ্ভিদেই নিজের ফুলের মধ্যে কি হয়, পরাগায়নটা হয়, অন্য উদ্ভিদের পরাগায়নটা হয় না, অন্য উদ্ভিদ থেকে কোনো ফলাফল আসে না বা মিশ্রণ হয় না আর কি বৈশিষ্ট্য। 3 নাম্বার, মটরশুঁটি ডিপ্লয়েড কোষের প্রতি জোড়া ক্রোমোজোম ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে উপস্থিত ছিল, তাই কোনো সমস্যা হয়নি। 4 নাম্বার, গাণিতিক ও পরিসংখ্যানিক ভিত্তিতে ম্যান্ডেল তার ফলাফল এবং অর্থপূর্ণ ব্যাখ্যা দিয়েছিলেন। অর্থাৎ গাণিতিকভাবে আমাদের এই যে ম্যান্ডেলের যেই জিনতাত্ত্বিক গবেষণার ফলাফল গাণিতিকভাবে প্রমাণিত হয় প্রতিটা ক্ষেত্রে, এই কারণেই ম্যান্ডেল কি হয়েছিল, কৃতকার্য হয়েছিল তার পরীক্ষার ফলাফলে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্লাসের স্পেশাল শেষ অংশ। সবাই একটু আমাকে জানাও যতটুকু পড়লাম আজকে বুঝতে পারলা কিনা। আলহামদুলিল্লাহ খুশি হলাম বুঝতে পারছো। তো আমরা এই ক্লাসে এই মুহূর্তে এই অংশটা রেকর্ড সেভ করতেছি।